কিভাবে প্রকিউরমেন্ট করা হবে টিকা, কিভাবে দেওয়া হবে, এগুলি আসলে বোগাস কথাবার্তা। আমি আমার 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 ইচ্ছা মতন, এটা লাইক আমার মামু বাড়ির আবদার। আমার ইচ্ছা হলো আমি টাকা বন্ধ করে দিলাম, টিকা কেনা বন্ধ, টিকা কেনা লাগবে না। একটা সার্বিক অব্যবস্থাপনার ফসল হচ্ছে আজকের এই অবস্থা। আমাদের যেই প্রোটেকটিভ শিল্ডটা ছিল চারিপাশে, যে আমরা হামে আক্রান্ত হব না, কিন্তু সেই জিনিসটা আর নেই। হাম এবং হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে, এদিকে টিকা দান কর্মসূচিও শুরু হয়েছে। এই সব কিছু মিলিয়ে স্বাস্থ্য খাতের পরিস্থিতিটি আসলে কেমন এবং শিশুদের নিয়ে শঙ্কাটা আসলে কি পরিমাণে আছে, এই সব নিয়ে আমরা কথা বলবো। তির্যকে আজ আমাদের অতিথি হিসেবে আছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম রহমান, এবং তিনি একই সঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং কমিউনিটি মেডিসিনের কাজ করেন, সহকারী অধ্যাপক তিনি। এই যে হামের যেই সিচুয়েশনটা আমাদের এখানে যেই জায়গাটাতে গেল, আসলে একটা তো হচ্ছে টিকার ক্রাইসিসের মধ্য দিয়ে এক ধরনের জিনিস ডেভেলপ করলো। এখন আমরা আসলে যেই চিকিৎসা সেবাটা দেওয়ার চেষ্টা করছি, যেভাবে আমরা দেখছি যে কিছু কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, এটা আসলে কতটুকু ওয়ার্ক করছে বলে আপনি মনে করেন? আসলে মূল বিষয় হচ্ছে হামের বর্তমান যেই পরিস্থিতি এখন বাংলাদেশে চলছে, আমরা দেরি করে ফেলেছি সত্য কথা বলতে। জনস্বাস্থ্য নিয়ে যেহেতু আমার পড়ালেখা বা এটা আমার কোর জায়গা, থিওরিটিক্যাল নলেজ আমরা যতটুকু বুঝি, যেই কাজটা অতীতে আমাদের চলমান ছিল, সেখান থেকে এক কথায় আমি বলবো আমরা দেরি করে ফেলেছি। তো যেই দুর্ঘটনাটা হওয়ার সেটা হয়ে গেছে। তো জানি না আসলে কত সময় লাগবে সেটাকে রিকভার করার জন্য। তবে এটা সময়ের ব্যাপার। কারণ এখানে অনেক টেকনিক্যাল কিছু বিষয় আছে। হামের যেই পরিস্থিতি, এটা আসলে একদিনে তৈরি হয়নি। প্রতিষেধক বা টিকা যেটা, সেটা যদি চলমান একটা জিনিস, এটা কখনো বন্ধ করার কোনো সুযোগ নেই। তো যেহেতু এই ধরনের যেটা, গিয়েছে, সেটা তো আসলে মানে শিশু বয়স থেকেই আসলে এক ধরনের সিকিউরিটি বা একটা বর্মের মতো কাজ করে, ইমিউনিটি দেয়। এবং এটা সারা বিশ্বেই হাম খুবই কন্টাজিয়াস, হাইলি কন্টাজিয়াস বলা হয় এটাকে। মানে এটা ছড়ানোর শক্তি এটার খুব প্রবল, হাঁচি কাশির মাধ্যমে এটা ছড়ায়, এবং এটার মৃত্যু হারও অনেক বেশি, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বেই। তো আমরা ভ্যাকসিনে বা টিকার ক্ষেত্রে বাংলাদেশ একটা রোল মডেলে চলে গিয়েছিল। আমাদের এখানে এই আমরা পোলিওর ক্ষেত্রে জানি যে একটা আমাদের জনস্বাস্থ্য বিভিন্ন ধরনের টার্ম আছে, ইরাডিকেশন, দেন কোনোটা স্থিতি অবস্থা বজায় থাকা, মানে তেমন আমাদের মৃত্যু নাই। এই ধরনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন টার্ম আমাদের জন্য প্রযোজ্য, এবং আমরা ভালো করেছি টিকা দিয়ে টিকার যেই পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজে আমরা আসলে অহংকার করার মতন একটা বিষয় বাংলাদেশ, যেই অর্থনৈতিক যতটুকু সামর্থ্য ছিল সেইটার তুলনায় অনেক ভালো একটা জায়গা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আসলে খুব দুঃখজনক হলেও সত্য, আমাদের অবনতি ঘটেছে, যার কারণ খুব সম্ভবত এখন 400-র বেশি, হয়তোবা আজ এখন পর্যন্ত হামের মৃত্যু সংখ্যা 400-র বেশি, যেটা আসলে খুব দুঃখজনক। এবং এটা পলিসি মেকারদের, খুব উচ্চ পর্যায়ের পলিসি মেকারদের সিদ্ধান্তহীনতা, নেগলিজেন্সির কারণে আজকে আমাদের বাংলাদেশের শিশুরা, আমরা দেখেছি যে ইউনেস্কোর একটা বার্তা আমরা দেখেছি যে তারা উদ্বেগ জানিয়েছিল টিকা কর্মসূচি বন্ধের, বা টিকা কর্মসূচি একটা নতুন কাঠামোর মধ্য দিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা বাংলাদেশের ছিল, এবং সেটা আসলে বাংলাদেশের ইকোনমিক্যাল যেই পাথওয়ে সেটার সাথে কানেক্টেড ছিল, যে নতুন করে এটা যদি কিনতে যায় সেক্ষেত্রে বিডিং হবে, এবং বিডিং এর মধ্য দিয়ে কিনা ইউনেস্কো এই জায়গাটাতে একটু বাধা দিয়েছিল, বলেছিল যে আপনারা যেহেতু আমরা অনেকদিন ধরে করে আসছি, আপাতত আমাদের সাথে এটা চালু রাখেন, পরে আপনার ওই বিডিং এর মধ্য দিয়ে, দরপত্রের মধ্য দিয়ে, ওপেন টেন্ডারের মধ্য দিয়ে যান। কিন্তু সেই উদ্বেগটা শোনা হয়নি বলে আমরা দেখেছি, শোনা হয়নি, সেটা তো বাস্তব একেবারেই। তো শুধুমাত্র ওই কারণেই এই সিচুয়েশনটা হয়েছে? আপনার কি এরকম মনে হয় যে শুধু ওই টিকা, শুধু সুনির্দিষ্টভাবে হামের টিকা, আমরা কিছুটা শুনেছি যে ভিটামিন এ সাপ্লাই হয়নি সেভাবে, তো এইটা কি কানেক্টেড, নাকি শুধু হামের টিকার কারণেই আসলে সিচুয়েশনটা এরকম জায়গায় গেল? আসলে আমি গতকালকে বা গত পরশুদিন এই ধরনের একটা টক শো দেখলাম, যেখানে আব্দুল নূর তুষার বলছিলেন। তো
ওনার কথার সাথে আপনার কথাও কিছুটা রিলেটেড, যে কিভাবে প্রকিউরমেন্ট করা হবে টিকা, কিভাবে দেওয়া হবে, এগুলি আসলে বোগাস কথাবার্তা। এগুলি আমাদের একটা সুন্দর স্ট্রাকচার আছে, আমাদের ইপিআই একটা প্রতিষ্ঠানই আছে, যেটা স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের আন্ডারে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, সেটা খুব পরিকল্পিতভাবে সুন্দর একটি চেইন আছে। এবং টিকা কিভাবে কেনা হয় এটা প্রতি বছর একটা নিয়মতান্ত্রিকভাবেই গভর্নমেন্ট টাকা দেয় মন্ত্রণালয়কে, মন্ত্রণালয় টাকা দেয় অধিদপ্তরকে, এটার একটা প্রসেসের মাধ্যম দিয়ে সুন্দরভাবে চলতে থাকে। তো এটা আপনারা হয়তোবা জেনে থাকবেন, ওপি বা অপারেশন প্ল্যান নামে একটা বিষয় আছে, যার মাধ্যমে সরকার বিভিন্ন ধরনের স্বাস্থ্য সম্পর্কিত কর্মকাণ্ড হাতে নিয়ে থাকে। এবং ভ্যাকসিন বা টিকা কিনা সেটাও একটা ওপির অংশ। এবং এই ওপিটা গত যেই অন্তর্বর্তীকালীন সরকার ছিল ওনারা এটা বন্ধ করে দিয়েছেন। ওপি বন্ধ মানে আপনার ওপির টাকা বন্ধ, ওপির মানে প্রোগ্রাম বন্ধ, স্বেচ্ছাসেবকদের বেতন বন্ধ। হ্যাঁ, আপনারা আমি মনে হয় আপনারা এখন মোটামুটি এগুলি নিয়ে ঘাটতে সবাই একটু অভিজ্ঞতা অর্জন করেছেন, যেটা আসলে খুব অমানবিক। এবং এটার তো একটা ইম্প্যাক্ট আছেই। আপনি ঠাস করে এমন একটা জনবহুল বা এমন ঘনত্বর একটা দেশে, মানুষের ঘনত্ব যেখানে পৃথিবীতে, বিশ্বে আমরা প্রথম, তো সে তেমন একটা দেশে কোনো পরিকল্পনা ছাড়া আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, সেটার কি ইম্প্যাক্ট হইতে পারে সেটা কোনো চিন্তা করলেন না। একজন অ্যাডভাইজার ছিলেন যিনি চিকিৎসক না, অ্যান অ্যাডভাইজার উইদাউট এনি অ্যাডভাইস, উনি যে আসলে কি চালিয়েছেন মন্ত্রণালয় সে আমার বোধগম্য না। তো যাই হোক, আমরা যেহেতু একজন চিকিৎসক এবং চিকিৎসার সাথে আমরা যারা জড়িত, জাতীয়তাবাদী যে রাজনীতি আমরা করেছি, আমরা ওনাদের অ্যাক্টিভিটিসগুলি দেখেছি গত সরকারের আমলে। ওনারা যখন ছিলেন, ওনারা যে কাজগুলি করেছেন তারই এখন রেজাল্ট আমরা পাচ্ছি। এছাড়া আর কিছু আমরা এটা থেকে একটা তো হলো যে একটা ভুল ঘটেছে, যেই করুক সেটা জবাবদিহির আওতায় আসা একটা জিনিস। আরেকটা হলো, এখন সেই প্রসঙ্গে আমি যাব, কিন্তু তার আগে আমি একটু জেনে নিতে চাই যে চিকিৎসার ক্ষেত্রে বা টিকা কর্মসূচি তো এখন শুরু হলো, তো টিকা কর্মসূচির শুরু হওয়া বা চিকিৎসার ক্ষেত্রে আসলে আমরা কতটুকু করছি, আমরা আমাদের সক্ষমতা সর্বোচ্চটা কি করতে পারছি বলে মনে করেন? এখানে যদি আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আমি কি মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের যেই সিস্টেমটা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রত্যেকটা জেলায় 250 বেডের হাসপাতাল আছে। হাসপাতালগুলিতে যেভাবে মনিটরিং করা দরকার, মনিটরিং যারা করবে সেই লোকবলের অভাব। সেই মনিটরিং এর অভাবে হাসপাতালগুলি যথাযথ সেবা, যতটুকু যেই মানসম্পন্ন সেবা পাওয়া উচিত একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একজন অসুস্থ মানুষের, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। এখন তারপরে নতুন করে যুক্ত হয়েছে হামের এই বার্ডেন বলেন বা হামের এই প্রকোপটা। তো সেটা আপনার আমাদের এমনিতেই তো একটা ইসের মধ্য দিয়ে আমরা চলি সবসময়, ক্রাইসিসের মধ্য দিয়ে। আমরা অলওয়েজ ক্রাইসিস ম্যানেজমেন্টের মধ্য দিয়ে যাই। জি, ক্রাইসিস থাকে, চেষ্টা করি সেটা ম্যানেজ করার, কতটুকু পারি না পারি সেটা যারা ভুক্তভোগী তারা সেইটার অ্যাসেস করবেন। এটা নিয়ে যখন আমি হাসপাতালে যাই, সিক হই, তখন আমি বলতে পারি যে আমার ম্যানেজমেন্ট ভালো হয়েছে বা কি ম্যানেজমেন্ট হচ্ছে। তো সেখান থেকে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে খুব স্বল্প সময়ের ভিতরেই। বিভিন্ন হাসপাতালে গিয়েছেন, ছোট ছোট করে, যেসব জায়গায় প্রকোপটা অনেক বেশি, 64টা জেলার ভিতরে 58টা জেলাতেই হামের প্রকোপ বেশি, ঢাকাতে সর্বোচ্চ। তো সেখানে এতগুলি হাসপাতালে একসাথে এই একটা সেট আপ খুলতে গেলে বা আলাদা করে একটা ইউনিট খোলা, এটা কিন্তু কঠিন ব্যাপার, কিন্তু তারপরেও চেষ্টা করেছেন। বিভিন্ন হাসপাতালেই অলরেডি এ ধরনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, হামের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে সরকারিভাবে, সেগুলি মনিটরিংও করা হচ্ছে। কিন্তু ইমিউনিটিটা আসলে হুট করে আসে না, এটা বিষয়টা এমন না আমি ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিতে পারি। ঠিক একটা অসুস্থ বাচ্চা আসলো, তাকে সাময়িকভাবে তার যেই অবস্থা সেই অনুযায়ী চিকিৎসা দিয়ে আমি তাকে ছেড়ে দিতে পারি, কিন্তু আসলে তো আমরা সচেতন না সবাই। এটা কি আসলে হার্ম হয়েছে আমরা অনেক সময় বুঝতেও পারি না যে এটা হার্ম হয়েছে। একজন মা হয়তো বা মনে করেন হয়তো বা সিজনাল ফ্লু বা ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি লেগেছে, যেটা স্বাভাবিক আমাদের
গ্রামের মারা চিন্তা করেন ঠিক হয়ে যাবে হয়তোবা, এর আগেও এরকম 2-1 বার হয়েছে, কিন্তু এমন সময় দেখাচ্ছে নিয়ে আসছেন যখন আসলে চিকিৎসা দিয়ে সেই বাচ্চাকে আর সারিয়ে তোলা সম্ভব হয় না। আচ্ছা, এই জায়গায় আপনি জবাবদিহির প্রসঙ্গটাতে আমি আসবো বলেছিলাম যে এই যে চিকিৎসা দিতে গিয়ে মানে আমার শিশুদের মৃত্যু তো আর থামছে না। একটা পিরিয়ড পর আমাদের এখানে মোশতাক হোসেন এসেছিলেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি তিনি একটা পয়েন্টে বলেছেন যে এই যে টিকাদান কর্মসূচিটা শুরু হলে এটা যে রাতারাতি হচ্ছে মৃত্যু থামিয়ে দেবে বিষয়টা এরকম নয়। তার অভিমত ছিল এটা যে এটাও একটা ইমিউনিটির কোশ্চেন আপনি বললেন, বা হার্ড ইমিউনিটির কোশ্চেনটা যখন আসছে তখন ওইটা ডেভেলপ করতে একটা টাইম লাগে। সেই সময়ের ভেতরে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে বাঁচিয়ে রাখার। উনি এই কথাটা বলেছেন। তার মানে আমি আসলে ওই যে টিকা কর্মসূচিটা যে আমি অবহেলার দরুন হোক বা যে কারণেই হোক এটা যে আমি বন্ধ রাখলাম, এইটার জন্য আসলে আমাকে এক ধরনের মৃত্যু দিয়ে হোক বা মানুষের সাফারিংস এর মধ্য দিয়ে হোক এক ধরনের ক্ষতির সম্মুখীন হতেই হচ্ছে, খেসারত দিতে হচ্ছে। এই যে খেসারতটা দিতে হচ্ছে এটা তো সাধারণ মানুষকে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে জবাবদিহির জায়গায় আছে কিনা বা জবাবদিহি করতে হলে আমরা কি প্রক্রিয়ায় যেতে পারি? কারো না কারো প্রশাসক লেভেলের, আপনি বললেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যে উপদেষ্টা ছিলেন তিনি এক্ষেত্রে অভিজ্ঞ ছিলেন না, বা তিনি এক্ষেত্রে কি করেছেন এটা আসলে প্রকাশ্য তেমন কিছু জানা যায় না। তো সেক্ষেত্রে যদি অন্তত যে কি করেছিলেন এটা যদি মানুষ জানতে চায়, সেক্ষেত্রে এই জবাবদিহির কোনো প্রক্রিয়া কি আছে বাংলাদেশে? আপনিও যেমন বাংলাদেশের নাগরিক, সেই একই দেশের নাগরিক আমিও। জবাবদিহিতার জায়গা আসলে কতটুকু আছে সেটা আপনিও যেমন জানেন, আমিও তেমন জানি। হয়তোবা আপনি একটা জায়গা থেকে জানেন বা একটা ডিপার্টমেন্টের ইস্যু নিয়ে জানেন, আমি অন্য আরেকটি ডিপার্টমেন্টের বিষয় নিয়ে জানি। তো ডেফিনেটলি জবাবদিহিতার জায়গা কতটুকু আছে, এখন পর্যন্ত 400 শিশুর মৃত্যু হয়ে গেল, কি জবাবদিহিতা হয়েছে সেটা তো আমরা বুঝতেই পারছি, দেখতেই পাচ্ছি। এখন পর্যন্ত তো কাউকে এর জন্য জবাবদিহিতা করা হচ্ছে না। পূর্ববর্তী সরকারের উপদেষ্টায়, প্রধান উপদেষ্টা বলেন বা স্বাস্থ্য উপদেষ্টা বলেন, তারা কেউই কিন্তু এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞেস করা হয়নি বা তাদেরকে তারা নিজেরাও এসে বলেনি যে আমরা এই কারণে আমরা টিকা কিনা বাদ দিয়ে দিয়েছিলাম বা ওপিটা বাদ দিয়ে দিয়েছিলাম। এখানে শুধু হামের বিষয় না, ওপির মাধ্যমে কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজ, এটা স্বাস্থ্য অধিদপ্তরের 2টা ডিপার্টমেন্ট। তো ওনারা বিভিন্ন ধরনের ওষুধ কিনে থাকেন এবং বিনামূল্যে এই সমস্ত ওষুধগুলি দেন। তো আমি জানি না এই যেহেতু ওনারা ওপিগুলি বন্ধ করেছেন, এটার ইম্প্যাক্ট বা এটার খেসারত একটা দিলাম হাম দিয়ে, ভবিষ্যতে আরো কি দিয়ে দিতে হবে এটা আসলে আমার জানা আরো আশঙ্কা আসে। তো অবশ্যই ওনাদেরকে জিজ্ঞাসাবাদের জায়গায় নিয়ে আসা উচিত, কেন ওনারা করেছেন, যাতে অ্যাটলিস্ট সরকারের যে কোনো উইংয়ে বা পলিসি মেকিংয়ে যে কেউ একজন গিয়ে হুট করে একটা সিদ্ধান্ত নিল যার কোনো ভিত্তি নাই, কোনো চিন্তাভাবনা নেই, এই কাজ করার মতন ভবিষ্যতে যাতে কেউ কোনো সাহস না পায়, এমন একটা দৃষ্টান্ত অবশ্যই স্থাপন করা উচিত। সেক্ষেত্রে তো মানে একটা কাঠামো তো থাকতে হবে, না হলে আমি আসলে কোন কাঠামোর ভিত্তিতে? আমরা সাধারণত দেখি যে একটা বিষয় প্রায়ই আসে, এটা আপনি চিকিৎসক হিসেবে হয়তো আপনার নলেজে আরো বেশি থাকার কথা, কারণ আমরা প্রায়ই দেখি যে বিভিন্ন জায়গায় যে আমরা অনেক সময় চিকিৎসকদের আক্রান্ত হতে দেখি, নার্সদেরকে আক্রান্ত হতে দেখি, মানে স্বাস্থ্য সেবার সঙ্গে যুক্ত অনেককে আক্রান্ত হতে দেখি। আমরা হাসপাতাল ভাঙচুরও দেখি। যে অভিযোগটা হচ্ছে চিকিৎসায় অবহেলা, এই ধরনের একটা অভিযোগ, যেটা আসলে পরিষ্কার করে যিনি অভিযোগটা তুলছেন তার তরফ থেকেও আসলে কতটুকু পরিষ্কার আমরা জানি না, বা অবহেলা হয়নি বলে যেই পক্ষটা বলছে, সেটা হাসপাতাল কর্তৃপক্ষ হোক, চিকিৎসক হোক, নার্স হোক, যেই বলছেন তিনিও আসলে কিসের ভিত্তিতে বলছেন এটাও সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে বোঝাটা অসম্ভব প্রায়। এই জায়গাটা আমরা আজ পর্যন্ত দেখিনি কোনো ধরনের সুনির্দিষ্ট তদন্ত হয়ে একটা প্রকাশ্য তদন্ত প্রতিবেদন আসতে, যেটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারবো যে অভিযোগটা ভুল ছিল, ভিত্তিহীন ছিল, নাকি অভিযোগটা সঠিক ছিল। বা আমরা এই ধরনের খুবই সুনির্দিষ্টভাবে ব্যবস্থা গ্রহণ করতেও আমরা আসলে দেখিনি। স্বাস্থ্য খাতে আমরা এটা মোটামুটি নিয়মিত একটা ব্যাপার। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কেউ হয়তো হার্ট ডিজিজ, নানা ধরনের ডিজিজের জায়গা থেকে এই ধরনের অভিযোগগুলো আসে। বিশেষত উপজেলা পর্যায়ে এই অভিযোগ পাল্টা অভিযোগ বা স্বাস্থ্য কেন্দ্রে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা করা, এই বিষয়গুলো ঘটে। তো এটার কি আদৌ কোনো কাঠামো আছে যে কাঠামোর ভিত্তিতে আসলে হচ্ছে একটা তদন্ত হতে পারে? এটা তো একদম
এই টিকার যে ইস্যুটা সেটা তো জনস্বাস্থ্য সম্পর্কিত, একটা খুবই বিগ স্কেলের ব্যাপার। আমি বলছি যে একজন সাধারণ রোগী চিকিৎসা পেলেন কি পেলেন না, যথাযথ পেলেন কিনা, বা চিকিৎসার অবহেলার কারণেই আসলে তিনি আরো বেশি অসুস্থ হলেন কিনা, বা পরবর্তী অসুস্থতা কি ওই কারণেই কিনা, এইটা আইডেন্টিফাই বা এইটা তদন্ত করার কোনো কাঠামো কি আছে আমাদের? আচ্ছা, কাঠামো আছে। এখানে যে বিষয় সেটা হচ্ছে যে আমাদের তথ্য প্রবাহ বা কিভাবে আমরা করব সেটা নির্দিষ্ট কোনো কিছু কোনো জায়গায় মার্কিং করা নাই, বা কিভাবে করতে হবে সেটাও কারোর জানা থাকে না। তো হঠাৎ করে কোনো একটা ইনসিডেন্স হয়ে গেলে তখন পেশেন্টের অ্যাটেন্ডেন্স বা রোগীর সাথে যারা থাকেন তারা উত্তেজিত হয়ে যান এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আসলে এটার খুব সুন্দর একটা প্রক্রিয়া আছে। আপনি যদি প্রত্যেকটা হাসপাতাল সেটার একজন দায়িত্বশীল ব্যক্তি থাকেন, হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তি যেমন 250 বেড হাসপাতালগুলির ক্ষেত্রে যেগুলি জেলা শহরে আছে, সেই হাসপাতালের সংশ্লিষ্ট হাসপাতাল সুপার থাকেন, জেলাতে থাকেন সিভিল সার্জন, ডিভিশনাল লেভেলে মেডিকেল কলেজ হাসপাতাল সেগুলির প্রধান থাকেন ডাইরেক্টর। তো আপনার যদি কখনো মনে হয় যে একজন চিকিৎসক বা চিকিৎসা সংক্রান্ত যে কোনো ব্যক্তি যেমন নার্স, ওয়ার্ড বয় বা অন্য যে কেউ যে চিকিৎসার সাথে আছেন তাদের অবহেলার কারণে বা ভুল চিকিৎসার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি যে কোনো ফরম্যাটে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। এটা কি আমি সাবমিট করব হচ্ছে সিভিল সার্জন মানে ওই দপ্তরের, আপনি হাসপাতালে আপনি ওখানে যে পরিচালক বা ওখানের সর্বোচ্চ পদে যিনি আছেন ওনার কাছে আপনি একটা আবেদন করে আপনি আবেদন রিসিভ করিয়ে নিয়ে আসেন। আর আমাদের বাংলাদেশে আমরা যত চিকিৎসক আছি আমাদের একটা বডি আছে, কাউন্সিল আছে, বলে হচ্ছে বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, যেটা আপনার পল্টনে এটা বিজয়নগরে অবস্থিত। তো আপনি চাইলে সেখানেও সরাসরি হয়তো বা যে কোনো আপনি আপনার তথ্য প্রমাণ সবকিছু দিয়ে বরাবর আপনি আবেদন করতে পারেন। এই আপনার জানা মতে বিএমডিসিতে অভিযোগ জমা পড়েছে এরকম অনেক আছে, সলভ হয়েছে এরকম আছে? এটা সলভের ইস্যু না, যে জিনিসটা হয় সেটা হচ্ছে এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। যে বিষয়টা এমন না যে আমি শনিবার দিন একটা অভিযোগ দায়ের করলাম, সোমবার, মঙ্গলবার, বুধবার বা 1 মাসের 5 তারিখে দিলাম, 10 তারিখের ভিতরে বা পরের মাসের 10 তারিখের ভিতরে হয়ে গেল। বিএমডিসিতে একটা আপনার শৃঙ্খলা কমিটি আছে, বেশ কিছু সাব কমিটি আছে। তো সেই কমিটি আপনার এই ধরনের অভিযোগগুলি নিয়ে যাচাই বাছাই করেন। ওখানে এক্সপার্ট প্যানেল আছে। আপনি একটা অভিযোগ যে দিচ্ছেন, একটা ওষুধ দেওয়ার দরকার ছিল কিন্তু উনি চিকিৎসক দেন নাই, বা কোনো ওষুধ দেওয়ার কথা ছিল না কিন্তু সেটা দেওয়া হয়েছে, যার রিয়াকশনের কারণে সমস্যা হয়েছে, যেটার ভোগ করতে হয়েছে ওই রোগীকে। তো এটা যাচাই বাছাইয়ের জন্য এক্সপার্ট প্যানেল আছে, ওনারা বসেন, সেভারাল টাইমস বসেন, জিনিসগুলি নিয়ে যাচাই বাছাই করেন, এবং ওনারা যদি কোনো রকম অবহেলা পান তো সেই ক্ষেত্রে তার চিকিৎসার যে আমাদের একটা লাইসেন্স নাম্বার আছে, কোড আছে, ওইটা ওনারা স্থগিত করেন। তখন আর ওই চিকিৎসক আর চিকিৎসা দিতে পারেন না। তো বিষয় যেটা হয়ে যায় যে সাপোজ আপনি জানুয়ারি মাসের 5 তারিখে একটা আবেদন আপনার লোকাল 250 বেড হাসপাতালের সুপারকে আপনি দিলেন, অভিযোগ করলেন। এখন সুপার দিলেন সিভিল সার্জনকে, সিভিল সার্জন হয়তো বা ডিভিশনে দিলেন বা সরাসরি বিএমডিসির সাবমিট করলেন। তারপরে হয়তো বা এই ধরনের সাব কমিটির মিটিং মাসে একটা বা 2 মাস অন্তর একটা, এ ধরনের ওনাদের শিডিউল করা আছে। তো বা বেশটা সময় নাই পুরো প্রক্রিয়াটা শেষ হইতে। 1 মাস পরে হয়তো বা মিটিংটা বসলেন, বসে ওনারা সংশ্লিষ্ট ডাক্তারকে বললেন যে আপনি আমাদের এখানে এসে আপনার জবাব দিয়ে যান। দেন ওনার লিখিত জবাব নেওয়া হয়, তারপরে সেটা যাচাই বাছাই করা হয় কারটা কতটুকু সত্য, একটা তদন্তের মাধ্যম দিয়ে। তো এই প্রক্রিয়াটা সম্পূর্ণ শেষ হইতে হয়তো একটু সময় লেগে যায়, 3 মাস 4 মাস। তারপরে সেটার উপরে বেস করে সেই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বারটা স্থগিত করা হয়। এই পর্যন্ত কত রেজিস্ট্রেশন বাতিল হয়েছে, মানে আপনার আনুমানিক কোন নাম্বার? আমার এই ধরনের সংখ্যা জানা নেই। আপনি জাস্ট যদি বিএমডিসিতে এই ব্যাপারে কথা বলেন, ওনারা সেই সংখ্যাটা দিতে পারবে। কিন্তু আমি জানি এই জিনিসটা হয়।
হয়। এটা হয় আচ্ছা, এবং আমার এইবার আমি পরিচিতজনের হচ্ছে ভিতরেই। এই জনস্বাস্থ্যের ক্রাইসিসের জায়গাটাতে হুম, তাহলে আসি, যে এইটার যেহেতু একটা প্রক্রিয়া আছে অলরেডি, যে আমি যখন হচ্ছে অবহেলাজনিত বা হচ্ছে আমি আসলে অ্যাক্ট করি নাই, বা আমার পলিসি মেকিং এর জায়গায় আমার টিকা বাদ পড়ে গেল এবং সেটার খেসারত হিসেবে হচ্ছে আমার এত শিশু আক্রান্ত। আমি যদি মৃত্যুর সংখ্যা, এটা তো আসলে বারবার উচ্চারণের মধ্য দিয়ে, মানে এটা যতবার উচ্চারণ শিশু মৃত্যু, হুম, তো এটা 4 শতাধিক পর্যায়ে চলে গেছে। আক্রান্ত হচ্ছে, মানে শিশুরা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত, এবং WHO যেই সতর্কবার্তাটা দিয়েছে সেটা হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, উচ্চ ঝুঁকির কথা বলেছে। মুশতাক হোসেন এসেছিলেন, আপনাকে আগেই বলেছি, উনি বলছেন যে উচ্চ ঝুঁকি হচ্ছে WHO যে তখনই বলে যখন এটা আসলে মহামারী পর্যায়ে থাকে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এখনো মহামারী বলছে না। তো একটা প্রশ্ন হলো যে এই যে অবহেলার কারণে যে উচ্চ ঝুঁকিটা তৈরি হলো, সেটার জবাবদিহি আমি আসলে কিভাবে নেব? এটা সরকার আসলে কি করতে পারে? বা আপনি একটা চিকিৎসকদের সংগঠনের একজন নেতা হিসেবে চিকিৎসা খাতের বা স্বাস্থ্য খাতের তো এক ধরনের সঠিক প্রক্রিয়া চলছে কিনা সংগঠন তো সেটাও দেখে আসলে। তো সেই সংগঠনের একজন নেতা হিসেবে আপনি আসলে কোন প্রক্রিয়ায় তার কাছে জবাবদিহি চাইতে পারেন, বা আপনার কাছে কি মনে হয়? আর দ্বিতীয় হচ্ছে, এখনো এই যে মহামারী শব্দটা আমরা কি এইটা নেগেটিভ ওয়ার্ড বলেই আমরা ঘোষণা করি না? এটা তো এক ধরনের সতর্ক বার্তাও দিত আসলে সব মানুষকে। তো এই দুটো বিষয়টাকে আপনি আসলে দেখেন কিভাবে? যে কেন মহামারী বলছি না এখনো? যদিও সিচুয়েশনটা তাই। আর সেই জায়গায় কাঠামোগতভাবে আসলে আপনার সাবেক প্রধান উপদেষ্টা বলেন, স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বা যারা যারা যুক্ত ছিল, স্বাস্থ্য সচিব বলেন, যেই ছিলেন, যারাই দায়িত্বে ছিলেন, তাদেরকে কিভাবে জবাবদিহির আওতায় আনা যায়? সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? আচ্ছা, প্রশ্ন করেছেন ২ টা। তো ১ম ইয়ের বিষয়টা আসি যে মহামারী কেন বলছেন? জি, আসলে জি। মহামারী বলার জন্য আমাদের জনস্বাস্থ্যে বেশ কিছু টার্ম আছে। এপিডেমিক, এন্ডেমিক, হুম, আউটব্রেক, স্পোরেডিক, এগুলোর সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। তো এখন যেটা চলছে সেটা আউটব্রেক বাংলাদেশে। হাই রিস্ক, আ এটা WHO ঘোষণা করেছে। তো মহামারী পর্যায়ের ঘোষণা আ যে দিবে বা মহামারী যেই আ এটাকে যে বলবে মহামারী, সেই হুম, সিচুয়েশনটা এখনো আসেনি। সেটার ফুলফিল করার জন্য বা মহামারী বলার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকা লাগে। তো সেই ক্রাইটেরিয়ার ভিতরে আসলে এখনো আমরা পড়িনি। কিরকম সেই ক্রাইটেরিয়া গুলো কিরকম? মহামারীর ক্ষেত্রে যেমন আপনি মহামারীর সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ আপনি দেখতে পারেন সর্বশেষ যেই আমাদের করোনা, কোভিড-19। কোভিড যেটা ছিল। হুম। এটা মহামারীর একটা আ আ এটাকে তো বলছে হচ্ছে অতিমারি, যে হুম, আপনার প্যান্ডেমিক বলছে। হুম, হ্যাঁ? প্যান্ডেমিক, রাইট, এটা প্যান্ডেমিক। আরেকটা টার্ম। প্যান্ডেমিকের আগের স্টেজটা তো হচ্ছে এপিডেমিক। এপিডেমিক। হ্যাঁ? যেটা হচ্ছে একটা অঞ্চলের ভেতরে হ্যাঁ, ছড়িয়ে না পড়ছে। এটা আসলে এটা বিষয়টা এমন না যে হুম, এপিডেমিক, এন্ডেমিক, প্যান্ডেমিক এগুলি হুম, পরপর স্টেপ। এগুলির হুম, একেকটা ডেফিনিশন আছে। হুম, কোন একটা হুম, নির্দিষ্ট সময়ে একটা রোগ হচ্ছে একটা নির্দিষ্ট অঞ্চলে সেটার ডেফিনিশন বা সেটার টার্ম একরকম। হুম, আ উম হঠাৎ করে হয়েছে, শুধু বাংলাদেশে হয়েছে। হুম, এখন যেটা চলছে যে সেটাকে আমরা বলছি আউটব্রেক। হুম, তো এটা ব্যাপারটা এমন না এপিডেমিকের পরে এন্ডেমিক আসবে, এন্ডেমিকের পরে প্যান্ডেমিক আসবে, প্যান্ডেমিকের পরে আউটব্রেক আসবে। এটা যেকোনো জিনিস যেকোনো ইসে আ আ হুট করে অ্যারাইজ করতে পারে। তবে মহামারীর যে জিনিসটা, হুম। সেই জিনিসটা এখনো বাংলাদেশের যে সিচুয়েশন এটাকে মহামারী এখন আমরা বলতে পারি না। তবে সিচুয়েশন আরো ভয়াবহ হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে। মানে এটা মহামারী কখন? মহামারী যদি হুম, মানে কোন পর্যায়ে গেলে আমি আসলে এটাকে মহামারী বলব? একটা তো হচ্ছে সংক্রমিত হয়ে গেছে। হুম, হুম। ৬০ টার উপরে আমার ৬৪ জেলার মধ্যে above 60 জেলা হচ্ছে আক্রান্ত। ৫৮ টা ডিস্ট্রিক্ট বলা হ্যাঁ? হচ্ছে যে মানে হ্যাঁ, ৫৮ র পরে আরো আরো বেড়েছে, বেড়েছে আরো বেড়েছে। হয়তোবা, হ্যাঁ। ৫৮ তো প্রতিনিয়তই হ্যাঁ, প্রতিনিয়ত বাড়ছে। বাড়ছে। জি। তো এই যে মানে 60 র উপরে চলে গেল। মানে আমার তো প্রায় 98% 97% এরিয়া হচ্ছে এটার হুম, আওতায় চলে আওতায় চলে আসছে। আসছে। হ্যাঁ। তাহলে এই সংক্রমণ যখন এত হিউজ, হুম, তখন আমি আসলে কোনটা, মানে 100% এর কাছাকাছি সংক্রমণ হয়ে গেছে। হুম। তাহলে এটা why not it is epidemic, why it is outbreak? আচ্ছা, তাহলে এগুলির সংজ্ঞাতে যেতে হবে। সেটা আবার একটু সময় সাপেক্ষ ব্যাপার। একটার সাথে একটার ডিফারেন্সটা কি? কোন অঞ্চল ভিত্তিক, কোন জোন হুম, হুম, এগুলির সাথে এই জিনিসগুলি সেপারেট করার জন্য সাধারণত মেইনলি ৩ টা জিনিস বা ৩ টা ফ্যাক্টর বা ৩ টা জিনিসের উপরে বেস করে মানদণ্ড ৩ টি। মানদণ্ড যেমন আপনার
কোন অঞ্চলে হচ্ছে, কখন হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, এই ধরনের বিষয়গুলির উপরে বেস করে আপনার এই জিনিসগুলিকে আমরা লেবেল দিই বা বলি। তবে বাংলাদেশে এখন যেটা চলছে সেটা আউটব্রেক, এটা এখনো মহামারী পর্যায়ে যায়নি এবং এই মহামারীর ঘোষণাটা আসলে WHO থেকেই আসে। যেমন এখন উনারা আমাদেরকে বলছেন হাই রিস্ক, তো এটা উনারা বলেন, তারপরে আমরা সেটাকে অ্যাডপ্ট করি বা সেটাকে আমরা করি। আমরা নিজেরা বললে হবে না যে আমরা মহামারীর ভিতরে চলছি বা এখন আমাদের দেশে আমাদের মহামারী হচ্ছে। নিজেদের কাঠামোগতভাবে বললে হবে না, আন্তর্জাতিক সংস্থা থেকে রাইট বলতে হবে। রাইট এই ধরনের বিষয়। জি। আচ্ছা, সেক্ষেত্রে আমার এই যে আমি যদি মহামারী বা প্রসঙ্গটার পর হু যেটা বলছে, মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলছে যে এইটা এরই মধ্যে প্রায় বিভিন্ন হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা হচ্ছে 20,000 ক্রস করেছে, এটা বেশ আগেই, এবং উপসর্গ দেখা দিয়েছে 30,000-এর বেশি শিশুর মধ্যে। তো এই যে হটস্পট ঘোষণা করা হয়েছে কয়েকটি জেলা, যশোর এবং চাঁপাইনবাবগঞ্জ, এবং পাশাপাশি বলা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকার কারণে ভারত, মিয়ানমার সহ বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ সন্নিহিত অঞ্চলগুলোতে এটা ছড়িয়ে পড়তে পারে। এই যে সিনারিওটা, এখন আমরা একটা তো হচ্ছে যে এইটা শিশু স্বাস্থ্য, যেহেতু একটা তো সেন্সিটিভিটির বিষয় আছে। অ্যাডাল্টরা যখন হচ্ছে আক্রান্ত হচ্ছে, তাকে হয়তো আমি বোঝাতে পারছি যে তোমার এই সিকিউরিটি বা এইভাবে তোমার চলা, হয়তো 100 জনের মধ্যে 70 জন বা 80 জন হয়তো শুনবে, 20 জন হয়তো প্রপারলি শুনবে না, তার বিষয়ে আলাদা কেয়ার নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু শিশুদের ক্ষেত্রে তো আসলে, মানে শিশুরা তো আর শুনতে পারছে না, মানে তারা তো আসলে ওইটা মেনে চলার মতো সক্ষমতা বা ওইটা তো এখনো অর্জন করেনি। সো ওই জায়গায় আমরা বিভিন্ন দেশে দেখেছি যে হেলথ সেক্টর ইমার্জেন্সি ঘোষণা করে, যে স্বাস্থ্যগত জরুরি অবস্থা। এক্ষেত্রে আমরা দেখেছি বায়ু দূষণ যখন উচ্চ পর্যায়ে যায়, দিল্লিতে দেখেছি বা বিভিন্ন এলাকায়, বিভিন্ন দেশে আমরা দেখেছি, বা পানিতে হয়তো কন্টামিনেশন হলো, সে তখন হচ্ছে বলছে জরুরি অবস্থা, স্বাস্থ্যগত জরুরি অবস্থা, স্বাস্থ্য ঝুঁকি আছে, আমরা এই সময়টা এটা মেনটেন করব। হয়তো কখনো দেখা গেল যে স্কুল কলেজ কেউ বন্ধ করে, কেউ হয়তো 2 দিনের জন্য দেখা গেল যে বাইরে বের হওয়াটা একটু ক্লোজ করে দেয়। এই ধরনের কিছু বিষয় আমরা দেখেছি। তো এই যে সিনারিওটা আমাদের এখানে হলো, আপনি বললেন যে হাম হচ্ছে প্রচন্ড রকমের সংক্রামক, তো সেক্ষেত্রে এই রকম কোন জরুরি পরিস্থিতিতে কি আমরা প্রবেশ করেছি? আচ্ছা, এখানে কিছুদিন আগের কিছু তথ্যপত্র দেখলাম, সেটা হচ্ছে 80% বাচ্চা যারা হামে আক্রান্ত তাদের বয়স 5 বছরের নিচেই। এই 80%-এর ভিতরে আবার 66% বাচ্চা যাদের বয়স 2 বছর বা 2 বছরের নিচেই, অ্যারাউন্ড 2 ইয়ার্স বা বিলো 2 ইয়ার্স, অ্যারাউন্ড 2 ইয়ার্স বা বিলো 2 ইয়ার্স, মানে 2 বছরের নিচেই। 2 বছরের নিচের বাচ্চা তো আসলে স্কুলে যায় না। তো সেরকম পরিস্থিতি, এটা হাতে নেওয়া উচিত স্কুলের ব্যাপারে। এটা অবশ্যই আমাদের সতর্কতা থাকা উচিত, যেটা আমাদের জনস্বাস্থ্য টার্মটাই এটা, যে আমাদের রোগ হওয়ার আগেই আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থা নিব, আগেই আমরা যেন আটকে দিতে পারি। জি, তারপরে রোগ হলো ডাক্তারের কাছে গেলেন, সেটা পরের বিষয়। কিন্তু এটার যেই কাজ, টিকার যেই কাজ, যে রোগ হওয়ার আগেই আমি প্রতিরোধ ব্যবস্থা হাতে নিলাম, তো ডেফিনেটলি এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং কিছুটা এসেছেও, এবং আমার মনে হয় এটার আরও কিছু সমন্বিত সিদ্ধান্ত দরকার বিভিন্ন ডিপার্টমেন্ট। টিকা কার্যক্রম নিয়ে যেটা, যে আমি প্রথমে আপনার কাছ থেকে ওই উত্তরটা একটু জেনে নিতে চাইবো, যেটা সংযুক্ত প্রশ্ন যেটা ছিল, যে কাঠামোগতভাবে আপনি আসলে ড্যাবের একজন নেতা হিসেবে বা একজন চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত একজন মানুষ হিসেবে, বা এই জনস্বাস্থ্য এবং কমিউনিটি মেডিসিনের একজন বিশেষজ্ঞ হিসেবে, আপনি আসলে এই যে একটা টিকা কর্মসূচিকে বারিত করে এই যে সিচুয়েশনটা হলো, এটার জন্য আসলে জবাবদিহির কি কাঠামোকে প্রস্তাব করবেন? এখানে মূল বিষয়, এখন যে সিচুয়েশন, আসলে আমরা যেই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, এটা আনওয়ান্টেড, মানে এটা আমরা তো আশা করিনি। এবং তার থেকে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে, জানি না শব্দটার আরো ভালো সিনোনিম কি হবে, একটা ফালতু একটা ঘটনা।
আমি জাস্ট আমার ইচ্ছা হলো আমি টাকা বন্ধ করে দিলাম, ওপিতে টাকা দিলাম না, আমার ইচ্ছা হলো এই টাকা আমি অন্য জায়গায় গিয়ে খরচ করব। আমি আমার কোনো চিন্তা ভাবনা নেই কি হবে এই টাকা বন্ধ করার ফলে। আমি আমার 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 ইচ্ছা মতন, এটা লাইক আমার মামু বাড়ির আবদার। আমার ইচ্ছা হলো আমি টাকা বন্ধ করে দিলাম, টিকা কেনা বন্ধ, টিকা কেনা লাগবে না। একদম কি বলবো শব্দটাকে, আমি শব্দ খুঁজে পাচ্ছি না এখন। তো ইচ্ছা হলো আমি করে ফেললাম, আমার কোনো জবাব দিতে নেই। জাস্ট সেটার কারণেই এই হামের যেই বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তো যেটা সৃষ্টি হয়েছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে অন্য বিশেষজ্ঞ এসে বলে গিয়েছেন, আমাদের থিওরিটিক্যাল নলেজগুলি একই, অভিজ্ঞতা হয়তো বা বয়সের সাথে সাথে কম বেশি ভ্যারি করে। তো উনি যেটা বলেছেন এটা বাস্তব কথা, যে এইটা আপনাকে এই যে কাজ, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এর সাফারিংসের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। বাংলাদেশের বাচ্চা মানুষরা, শিশুদেরকে, সমস্যা হচ্ছে এটা যে একজন বয়স্ক মানুষ যার চুল পেকে গেছে, যার হয়তো বা স্বাভাবিক নিয়মে তার যার কবরে যাওয়ার সময় হয়েছে, তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন যার কারণে অবুঝ শিশুদেরকে খেসারত দিতে হচ্ছে। তো সেটা আমাদের, আমরা সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে পারি, কিন্তু যে জিনিসটা তৈরি হয়েছে, আপনি যেটা বলেছিলেন কিছুক্ষণ আগে, হার্ড ইমিউনিটি, হার্ড ইমিউনিটির একটা পার্সেন্টেজ এক একটা রোগের ক্ষেত্রে এক এক ধরনের পার্সেন্টেজ হয়ে থাকে। হামের ক্ষেত্রে আমরা বলছি যে 95% হচ্ছে এটার পার্সেন্টেজটা হচ্ছে হার্ড ইমিউনিটি। 95% মানুষ যদি ভ্যাকসিনেটেড থাকে তাহলে আর 5% মানুষের কিছু হবে না, বা আমাদের মানুষ সেফ থাকবে হাম থেকে। তো সেই পার্সেন্টেজ থেকে কিন্তু আমরা বের হয়ে এসেছি। আমাদের যেই প্রোটেকটিভ শিল্ডটা ছিল চারিপাশে, যে আমরা হামে আক্রান্ত হব না, কিন্তু সেই জিনিসটা আর নেই। সেটা থেকে আমরা সেই জিনিস আমাদের কেটে গেছে। তো আমাদেরকে এটা সাফারিংস ভিতর দিয়ে যাইতে হবে। এটা খুবই সত্য কথা। কষ্ট লাগলেও, মেনে নিতে কষ্ট হলে পরেও, যার খেসারত এই ছোট ছোট বাচ্চা, অবুঝ বাচ্চারা দিচ্ছে। এই যে আমি একদম শেষ প্রশ্ন হিসেবে আপনাকে যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই যে টিকা কর্মসূচিটা এখন চলছে, এক ধরনের সমালোচনা আছে যে এইটা আসলে খুব বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছে না, একটা প্রচারের অভাব আছে। যে হয়তো টিকা দানের জন্য টিম গেল, একটা অঞ্চলে গেল, কিন্তু সেইখানে হামের যে পরিমাণ সংক্রমণ আমরা দেখছি, যে পরিমাণ মৃত্যু দেখছি, তাতে মানুষের যে উদ্বেগ, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যে উদ্বেগটা আমরা দেখতে পাই বা মিডিয়াতে আমরা যেটা দেখি, মানুষের মধ্যে হাসপাতালগুলোতে যে পরিস্থিতি, সেই অনুপাতে টিকার লাইনে আসলে অত মানুষ নেই। তো এটা বলা হচ্ছে যে প্রচারটা পর্যাপ্ত পরিমাণে হয়নি, সেই কারণে আসলে এই টিকাদান কর্মসূচির বার্তাটা হয়তো সবার কাছে যায়নি। এই জায়গাটাতে আমরা পিছিয়ে থাকলাম কেন, বা এই জায়গায় কি করা উচিত? হয়তো পিছিয়ে আছি। এখন আমি জানি না এটার আপনি মানদণ্ডটা কিভাবে তৈরি করবেন। পিছিয়ে যে আছেন, কতটুকু পিছিয়ে আছেন, বা আসলেও কি পিছিয়ে আছেন কিনা। এই পিছিয়ে আছেন এটার স্ট্যান্ডার্ডটা কি? কিসের থেকে আপনি পিছিয়ে আছেন? আগের তুলনায়, আগে তো কখনো আপনি এরকম হামে ২-৩ মাসের ভিতরে ৪০০ বাচ্চা মারা যায়নি। তো আপনি পিছিয়ে আছেন এটা কিসের ভিত্তিতে বলছেন? সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। স্ট্যান্ডার্ডটা কি? আমি যে টিকার কর্মসূচি নিয়ে, একটা তো টিকার হাহাকার ছিল যে টিকা নেই, টিকা নেই, এই ধরনের একটা ব্যাপার ছিল। সেই পরিস্থিতিতে আমি টিকাদানের জন্য কিট সহ আমার টিম, স্বেচ্ছাসেবকরা গেলেন, চিকিৎসকরা গেলেন, তারা গেলেন, গিয়ে সেখানে তো একটা অনুমিত একটা ব্যাপার থাকে যে এখানে আসলে হয়তো 200 বাচ্চার এলাকায় আমি গেছি, চারপাশের রেডিয়াসের ভেতরে, আমার এখানে হয়তো এলো হচ্ছে 10 জন, বাকিরা এখনো এলো না, বা তারা হয়তো খবর পায়নি। সেই জায়গা থেকে আমি বলছি পিছিয়ে আছে কিনা। একটা সার্বিক অব্যবস্থাপনা তো আছেই, এটা অস্বীকার করার তো কোনো উপায় নেই। আবার ফিরে যেতে হবে পিছে। আপনি ওপি বন্ধ করলেন, টাকা বন্ধ করলেন, আপনার স্বাস্থ্য সহকারী যারা আছে বা এই টিকা নিয়ে যারা কাজ করেন, যারা একদম কমিউনিটি লেভেলে বা ডোর টু ডোর যান, আপনি তাদের বেতন বন্ধ, তারা যেভাবেই রিক্রুট হোক না কেন, তাদের টাকা বন্ধ। সো তারা, একজন মানুষের যদি দীর্ঘদিন আপনি বেতন না দেন, তো তাদের ভিতরে তাদের দিয়ে আপনি আউটপুটটা কেমন হবে সেটা তো বলার অপেক্ষা রাখে না। তো তাদেরকে দিয়ে আসলে আপনি কতটুকু কিভাবে কাজ করাবেন? যে পরিমাণ কাজ হওয়া অতীতে হয়েছে, তারা তো খুব সাকসেসফুলি কাজ করেছে। অতীতে তো এই ধরনের কন্টাজিয়াস বা সংক্রামক রোগ তো আগে দেখা যায়নি। তো একটা সার্বিক অব্যবস্থাপনার ফসল হচ্ছে আজকের এই অবস্থা। তো সরকার এখন, আমি জানি না, হুট করে
জিনিসটা তৈরি হয়েছে কিন্তু অনেক দিন ধরে, 1.5 বছর সময় লেগেছে বা 2 বছর সময় লেগেছে, যার ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে এখন। এখন হুট করে আপনি 1 মাসের ভিতরে সেই 1.5 বছর এড়িয়ে আপনি স্বাভাবিক করে ফেলবেন, এটা আসলে চিন্তা করাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনাকে চিন্তা করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই অব্যবস্থাপনা থাকবে, দুর্বলতা থাকবে। এই ঘনবসতিপূর্ণ এই দেশে অনেক সমস্যা আছে। এগুলিকে সামনে নিয়েই এটা কতটুকু মিনিমাইজ করা যায়, সেই সিদ্ধান্ত আমাদের পলিসি মেকারদেরকে নিতে হবে। সেটাকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। 1.5 বছর অনেক অব্যবস্থাপনা চলেছে। গত 18 মাস বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেননা ওনারা না ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, ওনারা না ছিলেন সরকারি পর্যায়ের কোনো পলিসি মেকিংয়ে ভালো পলিসিদাতা। তো সে কারণে উনাদেরকে দোষ দিয়ে আমাদের আসলে চুপ থাকা বা বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদেরকে কাজ করতে হবে। যেখানে যেটুকু আছে অবশ্যই জনসচেতনতা একটা বড় বিষয়। যেখানে, যেখানে আমাদের গ্যাপ আছে বলে মনে হয়, সেই সমস্ত জায়গাগুলি থেকে উত্তরণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের জনস্বাস্থ্যে যে জিনিসটা সবসময় এনকারেজ করে সেটা হচ্ছে কমিউনিটিকে ইনভলভ করা। সেটা সুশীল সমাজ হোক, সাধারণ মানুষ হোক, ওনাদের কাছে যাওয়া, প্রচার করা। তো হয়তোবা সেটা এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আমি জানি না সঠিক সেটা আমাদের কম হয়ে যাচ্ছে কিনা। তো যদি কম হয়ে থাকে, তো সেখানে সেই ধরনের লোকরা আছে, এটা আমি বিশ্বাস করি। কেননা আমাদের স্বাস্থ্য যেই কাঠামোটা সেটা জটিল, কিন্তু একটা সুন্দর স্বাস্থ্য কাঠামো আছে। আমাদের জনসংখ্যা বেশি হওয়ার কারণে হয়তোবা যেখানে আমার 10 জন ডাক্তার দরকার, আমার সেখানে 2 জন ডাক্তার আছে। কিন্তু দরকার, আমার ভাগ করা আছে। তো আমার মনে হয় সবাই মিলে যদি আমরা একত্রে কাজ করি, এর থেকে উত্তরণ সম্ভব। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম। হামের যেই সিচুয়েশন বাংলাদেশে চলছে, একটা কার্যক্রম শুরু হয়েছে, টিকাদান কার্যক্রম যেমন শুরু হয়েছে, তেমনি হচ্ছে চিকিৎসা পাশাপাশি চলছে। কিন্তু এর আমরা প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা কিন্তু আমাদের সামনে আসছে। সেই সংখ্যা রাতারাতি হয়তো কমবে না, কারণ ডাক্তার ইব্রাহিম বললেন যে যেই সংকটটি 18 মাস বা 2 বছর ধরে ডেভেলপ করেছে, যার ফলাফল এখন আমরা পাচ্ছি, সেটা আসলে রাতারাতি হুট করে 1 মাসে হাওয়া হয়ে যাবে বা সেটা সমাধান হয়ে যাবে, এমন কোনো ম্যাজিক আসলে নেই। পাশাপাশি তিনি বললেন যে অনেক ধরনের অব্যবস্থাপনা তো আছে, সেই অব্যবস্থাপনাগুলোকে মোকাবেলা করতে করতে এবং কমিউনিটিকে, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা যেটা বললেন যে কমিউনিটিকে, সেটা হচ্ছে সুশীল সমাজ থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ের মানুষকে সঙ্গে নিয়ে আসলে সংকটটি মোকাবেলা করতে হবে। একই সঙ্গে তিনি বললেন যে হামের যে বর্তমান পরিস্থিতি, সেটা তিনি মনে করেন যে এটা এখনো মহামারী পর্যায়ে যায়নি। মহামারীর যে সংজ্ঞা, সেটা অনুযায়ী আউটব্রেক পর্যায়ে বা প্রাদুর্ভাব পর্যায়ে এখনো আছে। তো এই যে পরিস্থিতি, এইটা নিয়ে আপনারা কি মনে করছেন, এবং টিকাদান কর্মসূচি আসলে কোন অ্যাপ্রোচে আরো সফল করা যায়, আপনারা আপনাদের মতামতটি জানান আমাদের চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।